বাংলা মিক্স আপ হওয়ার কারণে দেখা গেছে ক্লাস নেই লাগে। ওকে, সো এখানে আমরা বলছি যে থিকেনিং এজেন্সি আমরা ইউজ করি কারণ হচ্ছে আমরা চাচ্ছি ভিসকোসিটিটা ইম্পার্ট করার জন্য বা ভিসকোসিটি ইনক্রিজ করার জন্য, এন্ড হেয়ার উই ইউজ মেইনলি টু কাইন্ড অফ thickening agents. One is water soluble and another is water insoluble. Water soluble are methyl cellulose or hydroxymethyl cellulose, and water insoluble is microcrystalline cellulose. তার মানে হচ্ছে সেলুলোজ কাইন্ড অফ থিং গুলাকে আমরা হচ্ছে মেইনলি থিকেনিং এজেন্ট হিসেবে ইউজ করি। সো আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে থিকেনিং এজেন্ট এবং এটা কেন আমরা ইউজ করি ওই ইয়াটা। তারপর সুইটেনার্স ভেরি ইজি থিং আসলে, দে উই অ্যাকচুয়ালি ইউজ টু কাইন্ড অফ sweetening agents. One is natural from natural source and another is artificial sweeteners. And as a natural sweeteners we use sucrose, sorbitol, and as artificial sweeteners we use aspartame, sucralose, saccharin, etc. So sucrose is a good choice of sweetening agent, and it is water soluble and it will form clear solution whenever we dissolve it into water, and it remain stable in a wide range of pH, and that is 4 to 8, and it will increase the viscosity whenever we dissolve the sucrose into water. It will form a viscous solution, and its taste is good, but it is cariogenic. That means whenever we use sucrose as a sweetening agent, it will form dental caries, and also it is calorific. That means it will impart a huge amount of calorie whenever we administer it. তার মানে হচ্ছে সুক্রোজটা একটা গুড চয়েস কারণ এটা ওয়াটার সলিউবল এবং এটা হচ্ছে তোমার ট্রান্সপারেন্ট একটা প্রিপারেশন তৈরি করে whenever আমরা এটাকে ডিসলভ করি ওয়াটারের মধ্যে। তারপর এটা হচ্ছে ওয়াইড রেঞ্জ অফ পিএইচ এ হচ্ছে এটা স্টেবল থাকে। বাট এটা সমস্যা হচ্ছে কি, এটা হচ্ছে দাঁতে প্রবলেম করে, দাঁতে ওই যে আমরা যেটা দাঁতে পোকা খাওয়া বলি, ডেন্টাল ক্যারিজ তৈরি করে, এবং এটা হচ্ছে অনেক ক্যালোরি ইম্পার্ট করে। সরবিটলের ক্ষেত্রে হচ্ছে এই প্রবলেম গুলো নাই। ইন কেস অফ সরবিটল ইট ইজ নট ক্যারিওজেনিক or it is not calorific also, but its sweetening intensity or it in intensity of sweetening property is very low than sucrose, and if we use it in a higher amount or it will cause diarrhea as a side effect. তার মানে হচ্ছে সরবিটলের ক্ষেত্রে ওই ক্যারিওজেনিক এবং ক্যালোরিফিক ব্যাপারগুলো থাকে না, বাট এটা সুইটেনিং প্রপার্টিটা হচ্ছে সুক্রোজের চাইতে কম। এই কারণে দেখা গেছে আমাদের কি করা লাগে, অনেক বেশি কনসেন্ট্রেশনে বা বেশি অ্যামাউন্টে হচ্ছে সরবিটল অ্যাড করা লাগে যদি আমরা আসলে মিষ্টি স্বাদটা পেতে চাই। এক্ষেত্রে অনেক সময় দেখা গেছে ডায়রিয়া তৈরি হয়ে যেতে পারে সাইড এফেক্ট হিসেবে যদি বেশি আমরা ইউজ করি। আর আর্টিফিশিয়াল সুইটেনার্স, এজ আর্টিফিশিয়াল সুইটেনার্স, their sweetening property is very much higher than natural sweeteners, but they will impart metallic or bitter aftertaste whenever we use them in our formulations, so that to overcome this problem we mix up them with natural sweetening agents. আর্টিফিশিয়াল সুইটেনার্স এর ক্ষেত্রে বলা হয়েছে যে তারা খুবই ভালো সুইটেনার্স, তার মানে হচ্ছে তাদের সুইটেনিং প্রপার্টিটা হচ্ছে ন্যাচারাল যে সুইটেনার্স গুলো আছে তাদের চাইতে অনেক ভালো। বাট এদের প্রবলেম হচ্ছে এরা হচ্ছে খাওয়ার পরে একটা মেটালিক আফটার টেস্ট, যেমন আমরা ওই যে আয়রন যুক্ত কলের পানি খাওয়ার পর দেখি যে কেমন কেমন যেন একটা আয়রন আয়রন একটা ফিল পাওয়া যায় মুখের মধ্যে। এগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা মেটালিক ফিল পাওয়া যাবে খাওয়ার পরে, এবং এরা একটু তিতা স্বাদ যুক্ত হয়। এই কারণে এটা ওভারকাম করার জন্য যেটা করা হয়, আর্টিফিশিয়াল সুইটেনার্স গুলাকে ন্যাচারাল সুইটেনার্স এর সাথে কম্বাইন্ডলি ইউজ করা হয়। Then sweeteners, mainly we use sweeteners to increase the taste of our formulation, and example of sweeteners we already know: saccharin, sucrose, aspartame, sorbitol. Main sweetening agent, if we consider main sweetening agent, they are actually sucrose, স্যার saccharin. হুম, স্যার এখানে বলো। অ্যাসপার্টামটা কি স্যার? অ্যাসপার্টাম এটা কি? সিনথেটিক একটা স্যাকারিন যেরকম আমরা ইউজ করি না, যে তোমরা তো দেখো যে বিভিন্ন ধরনের বেকারিতে বা বিভিন্ন জায়গায় দেখবা যে স্যাকারিন ইউজ করে, কারণ অল্প একটু ইউজ করলে অনেক মিষ্টি স্বাদ পাওয়া যায়। স্যাকারিন একটা হচ্ছে সিনথেটিক্স, মানে এটা হচ্ছে তোমার কেমিক্যালি সিনথেসাইজ করা হয়। অ্যাসপার্টানটা হচ্ছে কেমিক্যালি সিনথেসাইজ করা হয় ল্যাবের মধ্যে, যেটা মানে মিষ্টি স্বাদযুক্ত কেমিক্যাল। বুঝতে পারছো? জি স্যার। মানে যেমন সুক্রোজ টুক্রোজ এগুলো তুমি নেচার থেকে পাবা না, যেমন আখের ইয়া থেকে পাচ্ছ বা কোনো ফ্রুক্টোজ পাচ্ছ হচ্ছে ফল থেকে, মানে এগুলো ন্যাচারাল সোর্স থেকে আসতেছে। বাট অ্যাসপার্টেম তারপর স্যাকারিন এগুলো তুমি ন্যাচারাল সোর্স থেকে পাচ্ছ না, এগুলো হচ্ছে বিভিন্ন কেমিক্যাল রিয়েকশনের ফলে পাওয়া যায়। ঠিক আছে, আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। সো মোটামুটি হচ্ছে সুইটেনিং এজেন্ট হিসেবে আমরা এগুলো ইউজ করি, বাট বিফোর ইউজিং সুইটেনিং এজেন্টস অর সুইটেনার্স ইন ইউর ফর্মুলেশন ইউ হ্যাভ টু কিপ ইট ইন ইউর মাইন্ড দ্যাট দ্য পেশেন্ট হু এভার ইউজিং দিস ফর্মুলেশন, whether they have diabetes or not,
তার মানে হচ্ছে সুইটেনিং এজেন্ট ইউজ করার আগে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে তুমি যে পেশেন্টকে ড্রাগটা দিবা সেই পেশেন্টের অ্যাকচুয়ালি ডায়াবেটিস আছে কিনা, কারণ ডায়াবেটিক পেশেন্টকে যদি তুমি সুক্রোজ দাও, we already discussed about sucrose, that sucrose is a calorific, that means it will impart huge amount of calorie whenever you administer it or you consume it. So before administering sweetening agent you have to consider the condition of the patient, whether he have diabetic mellitus or not. তার মানে হচ্ছে এটা মাথায় রেখে তোমাকে করতে হবে যে ডায়াবেটিস থাকলে তাকে তুমি এগুলা দিতে পারবে না, and in that case you have to go for artificial sweeteners that is not calorific. তোমরা দেখবা যে ডায়াবেটিক পেশেন্টরা হচ্ছে চা খাওয়ার জন্য বা করার জন্য স্কোয়ার আর্টিফিশিয়াল সুইটেনিং পাওয়া যায়, ওনারা দেখবা ইউজ করে এগুলা। ওনারা ওই সেমাই খাওয়ার সময় দেখবা ইউজ করে, মানে যাদের বাসায় ডায়াবেটিক পেশেন্ট আছে চা খাওয়ার জন্য ওরা ওই আর্টিফিশিয়াল সুইটেনিং যে ইয়াগুলো আছে সেগুলো ইউজ স্যার করে। একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার প্রশ্নটা হলো স্যার যারা স্যার স্যার যারা ডায়াবেটিস এর ব্যক্তি তারা স্যার তো স্যার মিষ্টি যেহেতু খাইলে স্যার শরীরে গ্লুকোজ চলে আসে, তাহলে স্যার এই হুম। আর্টিফিশিয়াল যে স্যাকারিনটা খায় সেটাও স্যার মিষ্টি স্যার, সেটা খাইলে তো স্যার সেটা তো গ্লুকোজ চলে গ্লুকোজ আসে। না, সেটা সব মিষ্টি যে গ্লুকোজ এমন তো না, এখানে গ্লুকোজ আসে না, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি হচ্ছে ক্যালোরিফিক না। সবগুলো তো আর গ্লুকোজ, যেমন সুক্রোজকে তুমি ভাঙলে গ্লুকোজ পাবা দুইটা মলিকিউল, ঠিক আছে, বাট এটাকে ভাঙলে তুমি গ্লুকোজ স্যার পাবা তাহলে না। সেটা কারণে স্যার ইনসুলিন এটা স্যার জাস্ট শরীরে আসে না স্যার? ইনসুলিন তো তোমার বডিতে ন্যাচারালি জেনারেট করে। তোমার হচ্ছে আমাদের যে প্যানক্রিয়াসের যে সেল আছে সেখান থেকে ইনসুলিন ন্যাচারালি তৈরি হয়। এবং ডায়াবেটিস হয় নর্মালি দুইটা কারণে, একটা হচ্ছে হয় যে পেশেন্টের ডায়াবেটিস আছে ওনার বডিতে ইনসুলিন তৈরি হইতে পারতেছে না, এটা একটা কারণ। আর অ্যানাদার কারণ হচ্ছে যে তৈরি হচ্ছে বাট বডি ইউটিলাইজ করতে পারতেছে না ইনসুলিনটাকে। দুইটা রিজন। তো এই কারণে ডায়াবেটিসটাকেও দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ইনসুলিন ইনডিপেন্ডেন্ট। ঠিক আছে, যাদের ক্ষেত্রে বডিতে তৈরি হয় বাট তোমার হচ্ছে বডি মানে বডি ইউটিলাইজ করতে পারতেছে না, তাদের ক্ষেত্রে তোমার বিভিন্ন ধরনের ড্রাগ দেয়, ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ ইউজ করা হয়। যেমন হচ্ছে তোমার যদি বলা হয় গ্লিক্লিজেড, গ্লিপিজেড, তারপর হচ্ছে ম্যাটফরমিন, এগুলো হচ্ছে তোমার ডায়াবেটিসের জন্য অ্যান্টি ডায়াবেটিক, ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ আর কি। যাদের বডিতে ইনসুলিন তৈরি হচ্ছে বাট বডি ইউটিলাইজ করতে পারতেছে না, তাদের ক্ষেত্রে তোমার ইনসুলিন দিয়ে তো লাভ নাই, কারণ সে তার বডিতে ইউটিলাইজ করতে পারতেছে না, ইনসুলিন তো ঠিকই তৈরি হচ্ছে। সো এই ক্ষেত্রে তোমার কি করা হয়, বিভিন্ন অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ ইউজ করা হয়। আর যাদের বডি অ্যাকচুয়ালি ইনসুলিন তৈরি করতে পারতেছে না তাদের ক্ষেত্রে তুমি ইনসুলিন দিলে কাজে দিবে আর কি। সো এই কারণে দুই ধরনের ড্রাগ বা দুই ধরনের ডায়াবেটিস আছে, একটা হচ্ছে টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস বলা হয় আর কি। আচ্ছা, তোমার কোশ্চেনটা ছিল হচ্ছে মেইনলি যে এটা তো আলটিমেটলি মিষ্টি, সব মিষ্টি যে গ্লুকোজ বডিতে গিয়ে গ্লুকোজ তৈরি করবে এরকম না, এটা যে জাস্ট টেস্ট ইনক্রিজ করার জন্য আমরা ইউজ করি, বাট এটা ভেঙে গ্লুকোজ তৈরি হয় না। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এটাকে ইউজ করি। আচ্ছা, তারপর নেক্সট যে টপিকটা আছে দ্যাট ইজ ফ্লেভারিং এজেন্ট। খুবই সিম্পল জিনিস আসলে, এগুলো নিজেরাও পড়লে পারবা যে ফ্লেভারিং এজেন্ট, হোয়াই উই ইউজ ফ্লেভারিং এজেন্ট টু ইম্পার্ট good flavor in our formulation and mask the unpleasant flavor. তো আমরা তার মানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের, এবং এটা খুবই মজার, তুমি যখন ল্যাবে কাজ করো, স্পেশালি যখন ফার্মাসিউটিক্যাল টেকনোলজি ল্যাবে কাজ করো, তোমার কাছে অনেক অপশন থাকবে। তো তুমি যে কোনো দেখবে যে কাইন্ড অফ যে রান্না করার মতো তুমি যে কোনো ফ্লেভার ইউজ করতে পারবা। সো ফ্লেভার ইউজ করার ক্ষেত্রে কিছু জিনিস তোমাকে কনসিডারেশনে রাখতে হবে। এবং ফ্লেভার যদি আমরা বলি, অ্যাভেলেবেল ফ্লেভার কি কি থাকে, যেমন লেমন ফ্লেভার থাকে, অরেঞ্জ ফ্লেভার থাকে, এছাড়াও থাকে হচ্ছে তোমার হচ্ছে রাসবেরি, ভ্যানিলা, এরকম অনেক ধরনের ফ্লেভার অ্যাভেলেবেল থাকে ল্যাবে। অ্যান্ড ফ্লেভার ইম্পার্টিং এজেন্টস আর মেইনলি থার্মোলেভেল। হোয়াট ইজ থার্মোলেভেল? থার্মোলেভেল মানে কি কেউ বলো একজন। হ্যালো, জি স্যার। থার্মোলেভেল মানে কি বলো? ওকে, thermolevel means they are not stable in হিটেড কন্ডিশন। তার মানে হচ্ছে আমরা যদি হায়ার অ্যামাউন্টের হিট অ্যাপ্লাই করি তারা হচ্ছে কি থাকবে না, স্টেবল থাকবে না। সো দ্যাটস ওয়াই ফ্লেভারিং এজেন্টস আর অ্যাডেড আফটার কমপ্লিশন অফ এভরি অপারেশন। তার মানে হচ্ছে সব অপারেশন বা তুমি একটা ফর্মুলেশন তৈরি করার সময় যতগুলো অপারেশন বা স্টেপ আছে সবগুলো স্টেপ যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে গিয়ে একবার লাস্ট স্টেজে গিয়ে ফ্লেভারিং এজেন্ট অ্যাড করে দিয়ে বন্ধ করে দেওয়া হয় ক্যাপটা, বটলের ক্যাপটা বন্ধ করে দেওয়া হয়, বিকজ they are volatile in nature. If you add flavoring agent before adding heat,
That means in any operation of your preparation there is a their heat is involved. So if you add the flavoring agent and after adding flavoring agent you are applying heat, then flavoring agent will evaporate from your formulation. তার মানে হচ্ছে এগুলো হচ্ছে হিট সেন্সিটিভ, এগুলো হচ্ছে খুবই ভোলাটাইল। তুমি দেখবা যে কোনো একটা জিনিস যেটা হচ্ছে তোমার খুবই সুন্দর স্মেল আছে, তুমি যদি এটাকে লং টাইম খুলে রাখো তাহলে দেখবা যে স্মেলটা চলে যায়, উড়ে চলে যায়। সো দ্যাটস ওয়াই ফ্লেভারিং এজেন্টটাকে যদি তুমি কোনো একটা স্টেপ, যেমন মনে করো তোমার প্রিপারেশনের একটা স্টেপ আছে যেখানে তোমাকে হিট দিতে হবে, সো হিট দেওয়ার আগে যদি তুমি ফ্লেভারিং এজেন্টটা অ্যাড করো প্রিপারেশনের মধ্যে এবং পরে হিট দাও, তাহলে দেখা গেছে যে তোমার ফ্লেভারিং এজেন্টটা উড়ে চলে যাবে। সো বিফোর অ্যাডিং flavoring agent you have to take something into your consideration, and first you have to consider the age of patient, because in case of children are mainly fond of the flavor of fruits. So in case of preparation that is targeted for children or children mainly, so you have to consider the flavor of fruits in that is available in your laboratory. তার মানে হচ্ছে কনসিডারেশন গুলো হচ্ছে তোমার দুইটা কনসিডারেশন মেইনলি রাখতে হবে। একটা হচ্ছে তোমাকে অবশ্যই কি করতে হবে, বাচ্চাদের ক্ষেত্রে যদি তুমি ওষুধ বানাও তাহলে মনে রাখতে হবে যে বাচ্চারা ফলের ফ্লেভারটাকে পছন্দ করে। সো তোমার কাছে অ্যাভেলেবেল যে ফলের ফ্লেভার গুলো আছে সেগুলো দিয়ে তোমাকে কি করতে হবে, প্রিপারেশনটা কমপ্লিট করতে হবে। এন্ড অ্যানাদার থিং ইউ হ্যাভ টু টেক ইনটু ইন ইউর কনসিডারেশন, দ্যাট ইজ দ্য ফ্লেভার এন্ড কালার মাস্ট বি কম্পাটিবল উইথ ইচ আদার। তার মানে হচ্ছে তোমাকে অবশ্যই যেটা করতে হবে যে ফ্লেভারটা কালারের সাথে কি করতে হবে, কম্পিটেবল হইতে হবে। এমন যাতে না হয় যে তুমি ফ্লেভার ইউজ করছো কমলা কালার কিন্তু ওইটা থেকে গ্রান আসতেছে হচ্ছে লেবুর গ্রান প্রিপারেশন থেকে, তাহলে তোমার ব্যাপারটা কি হলো না, ঠিকঠাক হলো না। অবশ্যই তুমি যদি এটা ইয়েলো কালারের কোনো মানে লেমন ফ্লেভার ইউজ করো ইয়েলো কোনো প্রিপারেশনে, তাহলে ব্যাপারটা দেখা গেছে কি হবে, ভালো লাগবে, যে মনে হবে যে না প্রিপারেশনটাও ইয়েলো কালার, ওইখান থেকে ফ্লেভারও আসতেছে লেবুর ফ্লেভারের মতো। সো এই দুইটা জিনিসকে তোমাকে, এটা ফার্মাকোলজিক্যাল অ্যাকশনে খুব একটা ইম্প্যাক্ট ফেলবে না, বাট তোমার প্রিপারেশনটা সুন্দর করবে আর কি। যেমন আর্ট, তোমার রান্নার ক্ষেত্রে যেরকম আর্ট থাকে ওইটা আর্ট একটা ইম্পার্ট করবে আর কি। Humectants, another kind of excipient that is humectant, and humectants are mainly chemical containing hydrophilic groups। তার মানে হচ্ছে এরা হচ্ছে মেইনলি কেমিক্যাল যারা হচ্ছে হাইড্রোফিলিক গ্রুপ হচ্ছে তোমার কি করে কন্টেন করে, এন্ড দেয়ার মেইন ক্যারেক্টারিস্টিক্স ইজ দ্যাট দে উইল অ্যাবজর্ব ওয়াটার ভেপার ফ্রম এনভায়রনমেন্ট আপ টু সার্টেন লেভেল অফ ডাইলুশন। তার মানে হচ্ছে এদের মধ্যে হাইড্রোফিলিক গ্রুপ থাকে হিউমেকট্যান্ট গ্রুপ গুলোর মধ্যে, এবং এরা কি করে পরিবেশ থেকে তোমার ওয়াটার কি করে অ্যাবজর্ব করে। And it will actually, the role of humectant is, main role of humectant is they will prevent the drying out problem of our preparation। দেখবো অনেক ক্ষেত্রে ক্রিম বা বিভিন্ন ধরনের প্রিপারেশন থাকে যেগুলো লং টাইম রেখে দিলে শুকায় যায়, তুমি যখন হাত দিয়ে নিতে যাবো দেখবা হাতের সাথে লাগতেছে না, কারণ ওটা শুকায় গেছে। সো তুমি যে প্রিপারেশনটা তৈরি করছো ওই প্রিপারেশনটা যাতে শুকায় না যায়, এটার জন্য হিউমেকট্যান্ট একটা ভালো রোল প্লে করে। সো এখানে হিউমেকট্যান্টের অনেকগুলো রোল দেওয়া আছে, যে ইট উইল ইনক্রিজ দ্য হাইড্রেশন অফ ইউর স্কিন, যেহেতু এটা পরিবেশ থেকে পানি শোষণ করার একটা অ্যাবিলিটি আছে। তুমি যখন এটা স্কিনে অ্যাপ্লাই করবা স্কিনের উপর ওয়াটার অ্যাবজর্ব করে সে তোমার স্কিনটাকে একটু ড্রাই হয়ে যেতে দেবে না, স্কিনটাকে একটু ময়শ্চারাইজ করে রাখবে। অ্যান্ড ডিউ টু দিস ময়শ্চারাইজেশন ইট উইল অলসো হেল্প টু অ্যাবজর্ব ডিফারেন্ট ড্রাগ ফ্রম ইউর স্কিন। যেহেতু এটা অলরেডি তোমার স্কিনের মধ্যে একটু লিকুইড ফর্মুলেশনে অ্যাভেলেবেল থাকে, এতে করে দেখা গেছে তোমার স্কিন, আমরা বলছি যে স্কিন ইজ এ গুড সোর্স অফ ড্রাগ এন্ড অ্যাডমিনিস্ট্রেশন অর ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। যেমন অনেকগুলো রুট আছে, ওরাল রুট, তারপর হচ্ছে তোমার ইনজেক্টেবলস, স্কিন, তারপর হচ্ছে লাং, এরা হচ্ছে ড্রাগ অ্যাপ্লাই করার জন্য বিভিন্ন অ্যাভেলেবেল রুট। সো যেহেতু স্কিনের উপরে ড্রাগটাকে লিকুইড ফরমেশনে অ্যাভেলেবেল রাখে, দ্যাটস ওয়াই ড্রাগটার অ্যাবজর্পশন ইনক্রিজ করে। সো এটা হচ্ছে মেইনলি হিউমেকট্যান্ট। হিউমেকট্যান্টের আইডিয়াল প্রপার্টিজ যদি আমরা দেখি, আইডিয়াল প্রপার্টিজ মোর অর লেস সেম ফর অল কাইন্ড অফ এক্সিপিয়েন্ট। দে মাস্ট বি colorless, they must be compatible with other kind of excipients, their cost must be low। সো মোর লেস তাদের মানে ক্যারেক্টারিস্টিক্স গুলো, আইডিয়াল প্রপার্টিজ গুলো সেম সবার ক্ষেত্রে। সো এটা পড়ে নিও, আই থিঙ্ক ইট উইল নট বি এ টাফ জব আসলে। সো example, if you consider example of humectant, there these are propylene glycol, glycerol and polyethylene glycol, these are the example of humectant। হিউমেকট্যান্টটা কি বুঝছি? হুম, হ্যালো।
জি স্যার। বুঝতে পারছি হিউমেকটেন। আচ্ছা, একজন অ্যাসিডিফাইং এজেন্টে পড়ো আর একজন অ্যালকালাইজিং এজেন্টে পড়ো, কে পড়বো বলো? স্যার আমি হ্যাঁ পড়ো। acidifying agent substance that are used in liquid preparation to provide acidic media for product stability. Example, citric acid, acetic acid. ওকে, থ্যাংক ইউ হামিদা। সো অ্যাসিডিফাইং এজেন্টের ডেফিনেশনটা বলা হয়েছে যে দে আর সাবস্টেন্স দ্যাট উইল ইনক্রিজ দ্য অ্যাসিডিক প্রপার্টিজ অফ আওয়ার প্রিপারেশন, মেইনলি অ্যাকচুয়ালি যে আমরা যদি এদেরকে ইউজ করি তাহলে এরা কি করবে, প্রিপারেশনটাকে অ্যাসিডিক করে ফেলবে। এবং অ্যাসিডিক করার ফলে অনেক এপিআই আছে যারা হচ্ছে কম পিএইচ এর মধ্যে স্টেবল থাকে, পিএইচ বেড়ে গেলে তারা হচ্ছে তাদের স্টেবিলিটি হারায়। সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাসিডিফাইং এজেন্টটা স্টেবিলিটি ইনক্রিজ করতে হেল্প করে। এবং এটার এক্সাম্পল হিসেবে আমরা বলছি বিভিন্ন ধরনের অ্যাসিড, যেমন হচ্ছে সাইট্রিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড, দে আর দ্য এক্সাম্পল অফ অ্যাসিডিফাইং এজেন্ট। আর অ্যালকালাইজিং এজেন্ট কে পড়বে? অন্য একজন পড়ো, ভলান্টারিলি পড়ো, নাম নিতে ইচ্ছা করতেছে না কারো, স্পেসিফিক্যালি কাউরে মেনশন করতেছে না, ভলান্টারিলি বলো যে আই উইল গো ফর দিস। স্যার আমি পড়ব। ওকে পড়ো। Alkalizing agents are substances that are used in the liquid preparation to provide alkaline media for product stability. Example, ammonia solution, ammonia carbonate, and sodium borate. Sodium borate. Okay. That means হচ্ছে alkalizing agents are the totally opposite of acidifying agent. As we already discussed that acidifying agents will impart acidic property in our preparation. Alkalizing agent is agent that will make our preparation alkaline in nature, because there are some API or active pharmaceutical ingredient available that are actually stable in the alkaline media. So এটা হচ্ছে মেইনলি আমরা ইয়ে করি। এবং এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে যে অ্যামোনিয়া সলিউশন, অ্যামোনিয়া কার্বনেট। জাস্ট জেনে রাখা আর কি, এগুলা খুব গুরুত্বপূর্ণ না কারণ সব প্রিপারেশন এগুলা ইউজ করা হয়। নেক্সট ইম্পর্টেন্ট থিং ইজ সারফেক্টেন্ট। আই অলরেডি নো দ্যাট যে সারফেক্টেন্ট ডিসকাস করা হয়েছে, যে তোমাদের ফিজিক্যাল ফার্মাসিতে অনেক ডিটেইল পড়ানো হয়েছে। সো আমার সারফেক্টেন্টের উপর একটা ভিডিও আছে, ওই ইউটিউবে আমার দেওয়া আছে। সো তোমরা চাইলে ওই ভিডিওটা দেখতে পারো, যেটা আমি প্রিভিয়াস ইয়াতে নিছিলাম, গত সেমিস্টারে নিছিলাম। বাট এখানে আমরা যেটা ডিসকাস করব খুবই সিম্পলি বা সিম্পলিফাইড ওয়েতে ডিসকাস করব যে সারফেক্টেন্টস আর এজেন্ট দ্যাট উইল ডিক্রিজ দ্য ইন্টারফেশিয়াল টেনশন বিটুইন ওয়ান লিকুইড অর ওয়ান সলিড অর বিটুইন টু লিকুইড। তার মানে হচ্ছে আমরা এখানে বলছি যে সারফেক্টেন্টটা কি করবে, যে দুইটা মিডিয়া, একটা যদি সলিড মিডিয়া হয় আর একটা হচ্ছে লিকুইড মিডিয়া হয়, তাদের ইন্টারফেসে যে টেনশনটা থাকে, যেটা হচ্ছে একটাকে আরেকটার সাথে মিশতে দেয় না, এই টেনশনটা রিমুভ করা হচ্ছে সারফেক্টেন্টের কাজ। যেটা আমরা ওয়েটিং এজেন্ট যখন পড়ছিলাম, যে আমরা একটা মেকানিজম দিয়ে দেখাইছিলাম যে হাউ ওয়েল গেট ডিজলভ ইন ওয়াটার, এটা আমরা একটা ফিগার দিয়ে দেখাইছিলাম আগের লেকচারই মেবি। সো surfactants can act as a wetting agent actually. So here if we see the structure of surfactant, it contains mainly two parts, one is head and another is tail. Actually this head is not like this that is shown in this figure. Here you will get a functional group mainly, and this wave like thing is actually a long aliphatic চেন, কার্বন চেন। তার মানে হচ্ছে আমরা যদি এই সারফেক্টেন্টের স্ট্রাকচার দেখি, সারফেক্টেন্টের স্ট্রাকচারটাকে আমরা এইভাবে আঁকি যে একটা মাথা থাকবে, একটা লেজ থাকবে বড়। আসলে এটা তো দেখতে এরকম হয় না। এখানে যেটা থাকবে একটা ফাংশনাল গ্রুপ থাকবে, আর এই লম্বা যে ঢেউ খেলানো যেটা ওয়েভ লাইক যেটা, এটা থাকবে হচ্ছে একটা হাইড্রোকার্বন বা একটা কার্বনের একটা লং চেন। And depending on the charge of this head, and this head is actually hydrophilic in nature, that means this head is water loving, and this tail that is wave like structure is hydrophobic in nature. And depending on the charge of this head or the molecule that is present here, surfactants are four types. কি কি পড়ছিলা তো এগুলো, মনে হয় খুব ডিটেলে পড়ানোর কথা। হুম, পড়াইছে না এগুলা? এটাই লাস্ট টপিক, এটাই আমাদের লাস্ট টপিক আছে। Okay, so depending on the charge of this head or charge of this group, functional group that is present here, surfactants are four types. That is, first one is cationic, anionic surfactant.
Second one is cationic surfactant. Anionic, this one is anionic. Here you see that the head or functional group present here is negatively charged. That means if the hydrophilic portion of any surfactant is negatively charged, then it is known as anionic surfactant. Example, sodium lauryl sulfate. তার মানে হচ্ছে যদি হেড যে পোর্শনটা থাকে বা হেডের মধ্যে যে ফাংশনাল গ্রুপটা থাকে সেটা যদি নেগেটিভলি চার্জড থাকে তখন তাকে আমরা বলি হচ্ছে অ্যানায়নিক সালফেক্টেন্ট, এবং এটার এক্সাম্পল হচ্ছে কি সোডিয়াম লোরাইল সালফেট। এন্ড the opposite of this anionic surfactant is cationic surfactant. If the functional group that is present in the head of surfactant molecule is positively charged, then it is known as cationic surfactant. Example is cetrimide or cetyl trimethyl ammonium chloride বলা হয় এটাকে, যেটার মানে কমার্শিয়াল নেম হচ্ছে cetrimide. That is the example of cationic surfactant. And then non-ionic surfactant. That means here no positive or negative ion is present. So this kind of surfactant is non-ionic surfactant. And example of non-ionic surfactant is 2-in-80, then কি বলা যায় এটাকে, এখানে স্পেন, টুইন স্পেন, যেটা আমরা বলছি যে টুইন এন্ড স্পেন দুইটা মলিকুলের কথা বলছিলাম, কমার্শিয়াল নেম, যেগুলো কেমিক্যাল নেম আছে ডিফারেন্টলি। দে আর দ্য এক্সাম্পল অফ নন আয়োনিক সারফেক্টেন্ট। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে কি amphoteric surfactant. In case of amphoteric surfactant, you will have positive and negative charge in the mean simultaneously will present in head portion of the surfactant molecule. এবং তার মানে হচ্ছে এখানে তুমি দেখতেছো যে এখানে দুইটা চার্জই একসাথে আছে, একটা হচ্ছে পজিটিভ চার্জ, একটা হচ্ছে নেগেটিভ চার্জ, and they are actually known as amphoteric surfactant. Example is lecithin, which is the example of amphoteric surfactant. So I think clear হয়েছে মোটামুটি সারফেক্টেন্ট এর ব্যাপারটা নাকি? Surfactants are also known as surface active agent. Their main responsibilities is to remove the interfacial tension between one solid or liquid. What is interfacial tension? That will actually find in our nature. Whenever it rains, if a raindrop fall on a table, you will see that the raindrop will remain intact. It will not disperse all over the টেবিল। তার মানে হচ্ছে বৃষ্টির সময় আমরা দেখি অনেক সময় যে যখন বৃষ্টির ফোঁটা একটা ফোঁটা পড়ে দেখবা যে ফোঁটাটা তোমার হচ্ছে টেবিলের উপরে একবারে উঁচু হয়ে থেকে যায়, এটা ছড়ায় পড়ে না। এই ছড়ায় না পড়াটাকে কেন পড়তেছে না? কারণ হচ্ছে এখানে দুইটার মধ্যে একটা টেনশন কাজ করতেছে, দুইটা লিকুইড এবং টেবিলের যে মিডিয়াটা আছে দুইটার মধ্যে। এবং তুমি যদি ওইখানে একটা সারফেক্টেন্ট ইউজ করে দাও তখন দেখা যাবে যে ওই ফোঁটাটা ছড়ায় গেছে টেবিলের উপরে। ছড়ায় গেছে বলতে ওইখানে আর কোনো ধরনের থাকবে না, যেটা আমরা যে এখানে দেখছিলাম এরকম যদি দেখি একটা ফিগার দিয়ে আমরা দেখছিলাম, এই যে এখানে তো নাকি না কোথায় যেন দেখলাম, আমরা তো একটা ফিগার এড করছিলাম। আচ্ছা আমার স্লাইডে এরকম আছে ড্রপ দিয়ে, যে একটা ড্রপ ইয়ার উপরে সলিড মিডিয়ার উপরে, এই যে যেটা যেভাবে থাকবে যখনই তুমি ইউজ করবা তখন দেখা গেছে যে মিডিয়াটা মানে লিকুইডটা টেবিলের উপর ছড়ায় পড়তেছে। কারণ হচ্ছে কি তখন এটার সাথে বন্ডিং অ্যাফিনিটি ইনক্রিজ করতেছে, ওয়াটার মলিকুলের সাথে টেবিলের বন্ডিং অ্যাফিনিটিটা বেড়ে যাবে। এবং শুরুর দিকে কি থাকবে, ওয়াটার মলিকুল গুলো নিজেদের মধ্যে অ্যাট্রাক্টেড বেশি হওয়ার কারণে দেখা গেছে তারা একবার এরকম স্পেরিক্যাল একটা স্ট্রাকচার গঠন করতে পারছে। যখনই তুমি একটা সারফেক্টেন্ট এড করে দিবা তখন দেখা গেছে যে তার মধ্যকার ওয়াটার মলিকুল গুলোর মধ্যকার যে বন্ড সেটা হচ্ছে তোমার কমে যাবে, তোমার হচ্ছে ওয়াটার মলিকুলের সাথে সারফেস বা টেবিলের বন্ড গুলা ইনক্রিজ করবে। এতে করে দেখা গেছে যে একটার মধ্যে আরেকটা সলিবল হইতে সাহায্য করবে। তো ক্লিয়ার হয়েছে কি? হ্যাঁ, হ্যালো, Yes, sir. ওকে। সো দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের মিডের আগ পর্যন্ত, মানে যদি এক্সিপিয়েন্টের ইয়াটা বলি তাহলে এটুকুই। নেক্সট আমাদের আছে হচ্ছে টক্সিসিটি, বিভিন্ন এক্সিপিয়েন্টের টক্সিসিটি, এগুলো হচ্ছে আমরা মিডের পরে পড়বো। এইটুক পর্যন্ত যা পড়াইছি এটাই মেইনলি হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ টপিক আর কি, যে এখানে সবগুলো সারফেক্টেন্ট অলরেডি পড়ানো হয়ে গেছে। সো নেক্সট ডেতে হচ্ছে আমরা যেটা করব যে ম্যাথ করব, এবং ম্যাথটা আমি যেটা চাচ্ছি আর কি, এখন দেখে জানি না যে ওইরকম ভাবে পসিবল হবে কিনা, বাট আমি চাচ্ছিলাম হচ্ছে ওয়ার্ড একটা ফাইল অন করে, ওয়ার্ডে যদি ম্যাথ গুলো আগে লেখা থাকে তাহলে আমি ওয়ার্ড ফাইল অন করে জাস্ট তোমাদেরকে ওইখানে করাবো আর কি, লিখে লিখে।